অনেক দিন পর না, কোনো ছাত্রের অনুরোধে নয়, আমারই মনে হলো যে গল্প স্যারের আসরটি আমি গত লকডাউন পিরিয়ডে প্রায় বছরখানেক ধরে চালিয়েছিলাম। অনলাইন ক্লাস না চলার জন্য বন্ধ ছিল। তা মনে হলো আজকে একজনের কথা একটু বলি। কেন তার কথা বলি? আজকের দিনটি তার মৃত্যুদিন। তার নামে আমি পরে আসছি। আজ কোভিডের সেকেন্ড ওয়েভ অর্থাৎ দ্বিতীয় ঢেউয়ে আমরা সবাই ছিন্ন ভিন্ন, তটস্থ। আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা প্রতিদিনই আগের দিনের রেকর্ডকে ভেঙে দিচ্ছে। জানি না মুক্তি কবে, কিভাবে। তবুও যে মানুষগুলোর দিকে আমরা তাকিয়ে থাকি আমাদের মুক্তির জন্য, তারা কেউ নয়, আমাদের ডাক্তারবাবু। সেই ডাক্তারবাবুরা নিরলস পরিশ্রম করে, ওষুধ দিয়ে এবং অবশ্যই নার্স তাদের সাহায্য নিয়ে মরণপণ যুদ্ধ করে চলেছে। একদম সামনের সারির সৈনিক আমাদেরকে বাঁচানোর জন্যে, নিজের পরিবার পরিজনকে দূরে সরিয়ে রেখে রাত দিন এক করে। আমি তো ভীষণভাবে কৃতজ্ঞ। নাম করব আমাদের ছাত্র দেবারুণ ঘোষের বাবা ডক্টর সুব্রত ঘোষের কাছে। যখনই দরকার হয়েছে আমি তাকে ফোন করেছি, ব্যতিব্যস্ত করেছি, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছি। কোনো দিন তিনি বিব্রত বোধ করেননি, আমাকে উত্তর দিয়েছেন। কোন ওষুধটা খাবো ডাক্তারবাবু, এইরকম পরিস্থিতি, একজন ফোন করছে, কাকে কি বলবো, সে আপনার নাম্বার জানে না, ডাক্তারবাবু আমাকে সাহায্য করেছে। শুধু একজন ডাক্তারবাবু নয়, আমার অগণিত ছাত্র যারা মেডিকেল পড়ছে তাদেরকে ফোন করলেও তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করে, এই পরিস্থিতিতে পাশে দাঁড়ায়। তা আজ এমনই এক ধন্বন্তরী ডাক্তারের কথা বলে সমগ্র ডাক্তার সমাজের প্রতি আজ 18ই মে সেই ডাক্তারের মৃত্যুদিনে আমার কৃতজ্ঞতা জানাই। অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য কলকাতা মেডিকেল কলেজের প্রিন্স অফ ওয়েলস সার্জিক্যাল ব্লকে ভর্তি হয়েছেন নামী হৃদরোগ বিশেষজ্ঞ ডিপি বসু। যিনি ভর্তি হয়েছেন রুগী ডিপি বসু, তিনিও কিন্তু একজন হৃদরোগ বিশেষজ্ঞ। কিন্তু কোনো অ্যানাস্থেটিস্ট তাকে অজ্ঞান করতে চাইছেন না, কারণ তার সাইনাস অ্যারিথমিয়া আছে। কী রোগ? সাইনাস অ্যারিথমিয়া। সেকালে হার্ট পরীক্ষার আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না। চিকিৎসকের ক্লিনিক্যাল আইটুকুই ভরসা ছিল। কেউ ঝুঁকি নিতে চাইলেন না। দিশেহারা অবস্থা রোগী আর তার পরিজনদের। যে রোগী এসছে ডিপি বসু, তার বাবাও ছিলেন প্রখ্যাত চিকিৎসক ইউপি বসু। তিনি শেষে শরণাপন্ন হলেন বন্ধুবর চিকিৎসকের, যাকে লোকে ধন্বন্তরী বলেন। তিনি এসেই ডিপি বসুকে জিজ্ঞেস করলেন খেলাধুলো করেন কি না। আপনি খেলাধুলো করেন? ফুটবল খেলেন শুনে পরপর কয়েকটা প্রশ্ন করলেন। কোন পজিশনে খেলেন? ক্লান্ত লাগে? হাফ টাইমের পরেও খেলেন? ফরওয়ার্ডে খেলেন অথচ ক্লান্ত হন না এবং হাফ টাইমের পরেও খেলেন। এ কথা শুনে সেই ডাক্তারবাবু নির্দ্বিধায় রায় দিলেন হার্টের অর্গ্যানিক কোনো রোগ নেই, স্বচ্ছন্দে অপারেশন করা যায়। যথারীতি অস্ত্রোপচার সফল হলো বলা বাহুল্য। স্মৃতিচারণায় ওই ঘটনার কথা লিখেছেন ডিপি বসু। আর সেই ধন্বন্তরী চিকিৎসকটি হলেন আজকে যার কথা আমি বলতে চলেছি, স্যার নীলরতন সরকার, যাকে বলা হতো ক্লিনিক্যাল মেডিসিনের জাদুকর, ম্যাজিশিয়ান। 1890 সালে যখন নীলরতন এমডি হচ্ছেন, তার আগে মাত্র 6 জন এমডি পরীক্ষায় পাস করেছেন। তিনি 7ম ব্যক্তি। তা 6 জনের নাম একটু জেনে নেওয়া যাক। চন্দ্রকুমার দে, মহেন্দ্রলাল সরকার, আর এক ধন্বন্তরী মানুষ যার কথা আমি আগের লকডাউন পিরিয়ডে বলেছি। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ডাক্তার ছিলেন। একসাথে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি দুটো চিকিৎসাই জানতেন। প্রথমে অ্যালোপ্যাথি ডিগ্রি করেছিলেন, তারপর হোমিওপ্যাথি। দুটো চিকিৎসা বিজ্ঞানেই তার সমান পারদর্শিতা ছিল। জগবন্ধু বসু, R.W. কাটার, ভগবত চন্দ্র রুদ্র এবং রামপ্রসাদ বাগচি, এই 6 জনের পর 7ম ব্যক্তি নীলরতন সরকার। পাস করার পর 61 নম্বর হ্যারিসন রোডে, এখন যেটা মহাত্মা গান্ধী রোড, নিজের বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। তারপরে তাকে আর
ফিরে তাকাতে হয়নি। পরবর্তী 5 দশক ধরে ভারতবর্ষের চিকিৎসকদের মধ্যে তিনি ছিলেন উৎকর্ষ এবং খ্যাতির শিখরে। রোগীদের কাছে তিনি ছিলেন জীবন্ত ঈশ্বর। দুহাতে বিপুল রোজগার করেছেন, আবার স্বদেশী শিল্প গড়তে গিয়ে প্রায় সর্বশান্ত হয়েছেন। তাতে বিন্দুমাত্র দমে না গিয়ে মন্তব্য করেছেন, কলকাতায় 20 টাকায় ভাড়ার ঘর পাওয়া যায়, তাতেই আমার চলে যাবে। কখনো কোনো গরিব রোগীকে অর্থাভাবে চিকিৎসায় প্রত্যাখ্যাত হয়ে তার দরজা থেকে কোনোদিন ফিরতে হয়নি। পথ থেকে তুলে এনে বহু মানুষকে নিজের 7 নম্বর শর্ট স্ট্রিটের বাড়িতে রেখে বিনা পয়সায় চিকিৎসা করেছেন এই ধন্বন্তরী চিকিৎসক। আজও এরকম অনেক চিকিৎসক সেবা করে চলেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ডক্টর নীলরতন সরকার। সে যুগে সাহেব ডাক্তারদের প্রবল প্রতাপে দেশীয় চিকিৎসকরা কুঁকড়ে থাকতেন। দেশীয় চিকিৎসকদের ভিজিট ছিল 2 টাকা, 4 টাকা, 8 টাকা এর মধ্যেই। অন্যদিকে সাহেব ডাক্তাররা কত নিত? 16 টাকা, 32 টাকা, 64 টাকা হায়েস্ট ভিজিট তখনকার দিনে। আজকের কথা নয়, প্রায় 1900 সালের কথা বলছি, আজ থেকে প্রায় 121 বছর আগেকার কথা। ভাবো, 64 টাকা ভিজিট। কিন্তু প্রবল স্বদেশী যাত্রাভিমান দাপুটে বাঙালি চিকিৎসকদের রক্তে ছিল। চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন তিনি। দেশীয় চিকিৎসক হয়েও প্রথম 16 টাকা ভিজিটে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। ব্রিটিশদের চোখ কপালে উঠল। সেই ভিজিট ক্রমশ 16 থেকে 32 হয়ে 64 টাকায় পৌঁছল। তাকে অনুসরণ করে অন্তরঙ্গ বন্ধু সার্জন সুরেশ প্রসাদ সর্বাধিকারীও চিকিৎসক বাবার নিষেধ অগ্রাহ্য করে 16 টাকা ভিজিট নিতে শুরু করে। সালটা 1861, খুব উল্লেখযোগ্য সাল। বাংলায় জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের 1961 সালে। 1861 সালে আমরা জানি 7ই মে, বাংলায় আমরা 25শে বৈশাখ পালন করি, 1268 বঙ্গাব্দ। 1861 রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম। 25শে বৈশাখের ঠিক 4.5 মাস পরে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে ঠিক 4.5 মাসের ছোট ছিলেন, জন্ম নীলরতন সরকারের। মধুর সমাপতনে পরবর্তীতে দুজন হবেন পরম বন্ধু, সে কথা পরে আসবো। ডায়মন্ড হারবারের নেত্রাগামে 1861 সালের 1 অক্টোবর জন্মান নীলরতন। 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা নন্দলাল সরকার, মা ঠাকুমণি দেবী। তখন নীলরতনের বয়স 7। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ভিটেমাটি ধ্বংস হলো। 5 ছেলে, 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে নন্দলাল উঠলেন শ্বশুরবাড়ি জয়নগরে। এবং 7 বছর পরে গুরুতর অসুস্থ ঠাকুমণি দেবী টাকার অভাবে কার্যত বিনা চিকিৎসায় মারা গেলেন। চোখের সামনে মাকে ধুকে ধুকে মারা যেতে দেখে রোগ চেপে গেল 14 বছরের ছেলে। ডাক্তার তাকে হতেই হবে। 1876 সালে জয়নগর হাই স্কুল থেকে এন্ট্রান্স পাস করলেন। ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় এলেন নন্দলাল সরকার। নীলরতন ভর্তি হলেন শিয়ালদার ক্যাম্বেল মেডিকেল স্কুলে, যেটা এখনকার নীলরতন সরকার, NRS। বাড়িতে অভাব, সংসার চালাতে শিক্ষকতা শুরু করলেন বর্দা অবিনাশ চন্দ্র। আর এক ভাই যোগীন্দ্রনাথ সরকার, নাম শুনে থাকেছ? কোথায় নাম শুনেছ? সেই ছড়া, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই কবিতা। পরবর্তীকালে যিনি হাসি খুশি লিখেছিলেন, এই হাসি খুশির একটি কবিতা আমি বললাম। নীলরতনও উপার্জনের জন্য শিক্ষকতা, পরীক্ষার হলে পাহারা, জনগণনার সেন্সাস তার কাজ করেছেন। তার মধ্যে স্বনামধন্য চিকিৎসক তামিজ খানের প্রিয় ছাত্র হয়ে উঠলেন। 1881 সালে LMP পাস করলেন। তখনকার ডিগ্রি MBBS নয়, LMP পাস করলেন ভালোভাবে। কিন্তু মনে অশান্তি, সেই ব্রিটিশ আমলে মেডিকেল শিক্ষায় ছিল দ্বৈত ব্যবস্থা। কিরাম? নেটিভ ছাত্রদের জন্য বাংলায় পঠন পাঠন হতো, কিন্তু মেডিকেলের বই সব ইংরেজিতে। তার তর্জমা ঠিকঠাক হতো না। অনেক কিছু অজানা অধরা থাকতো। নীলরতনের মন খুঁতখুত করতে লাগলো। বাংলা ভাষায় ডাক্তারি পাস করা নেটিভ ডাক্তারদের জন্য নির্ধারিত ছিল অ্যাসিস্ট্যান্ট সার্জনের চাকরি। তা করতে অপমানিত বোধ করলেন নীলরতন। পেশা বদলে শ্রীরামপুরের কাছে চাতরা হাই স্কুলের প্রধান শিক্ষক হয়ে চলে এলেন। ক্রমে মেট্রোপলিটন কলেজ থেকে 1883 সালে LA, 1885 সালে BA পাস করে গেলেন। গ্রে স্ট্রিটে সরোজিনী নাইডুর বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায় স্থাপিত অঘোরনাথ বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। সেই সময় সহকর্মী হিসেবে পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্তকে, যিনি পরবর্তীকালে পরিচিতি লাভ করেন বিবেকানন্দ হিসেবে। শিক্ষকতার জগতে গেলেও নীলরতনের ভাগ্যে ছিল কিন্তু ডাক্তারি। ক্যাম্বেল স্কুলের তৎকালীন সুপার ম্যাকেঞ্জি সাহেবের সুপারিশে 1885 সালে ভর্তি হয়ে গেলেন বেঙ্গল মেডিকেল কলেজে, যার এখনকার নাম ক্যালকাটা মেডিকেল কলেজ, যেটা কলেজ স্ট্রিটে।
তার রেজাল্ট এত ভালো ছিল যে 5 বছরের ডাক্তারি কোর্সে সরাসরি 3rd ইয়ার 3য় বর্ষে ভর্তি হলেন। মর্যাদাপূর্ণ গুড ইভ বৃত্তি পেলেন পড়াশোনায় উৎকর্ষের জন্যে। 1888-তে কৃতিত্বের সঙ্গে MB পাস করলেন, MBBS নয়, ব্যাচেলর অফ মেডিসিন নট সার্জারি, অনলি MB পাস করলেন। মেয়ো হাসপাতালে হাউস সার্জনশিপ করতে করতে MA এবং MDর প্রস্তুতি শুরু করে দিলেন। 1889 সালে একই সঙ্গে দুটো পরীক্ষাতে সসম্মানে উত্তীর্ণ হলেন। স্বনামধন্য রাশিবিদ তথা বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহালানবিসের আপন মামা নীলরতন সরকার, মনে থাকে যেন। প্রশান্তচন্দ্র মহালানবিস, যার প্রতিষ্ঠিত বরানগর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, রাশি বিজ্ঞানী, তার মামা নিজের নীলরতন। বোন অল্প বয়সে মারা যাওয়ার পরে শিশু প্রশান্তচন্দ্র ও তার ভাই বোনদের নিজের কাছে এনে মানুষ করেন নীলরতন সরকার। 1943 সালে নীলরতনের মৃত্যুর পরে বসু বিজ্ঞান মন্দিরে স্মরণ সভায় স্মৃতিচারণে প্রশান্তচন্দ্র বলেন, রাজরাজারাও ঘরেও যেমন, সেই সব নিতান্ত সামান্য লোকের ঘরেও ঠিক তেমন করেই তিনি চিকিৎসা করেছেন। রাজরাজরার ঘরেও যেমন করেছেন, নিতান্ত সামান্য লোকের ঘরেও তেমন করে চিকিৎসা করেছেন। তার কথায়, ব্যবহারে, চেহারায় ছিল অগাধ ভরসা। কি করে রোগীর মন প্রফুল্ল হয় সেদিকে তার লক্ষ্য ছিল, যেটা এখন বিশেষভাবে দরকার। মনটাকে ভালো রাখতে হবে, কেন প্যানিক আরও বিপদ ঘটতে পারে এই কোভিডে। কি করে রোগীর মন প্রফুল্ল হয় সেদিকে তার লক্ষ্য ছিল। মরণাপন্ন রোগীর পাশে গিয়ে যখন দাঁড়াতেন তখন তার সেই বরাভয় মূর্তি দেখে সকলের মনে আশার সঞ্চার হতো। নীলরতন সরকার আসছেন, ব্যাস অকুত ভয়, কোনো ভয় নেই, সমস্ত ভয় চলে যাবে। প্রশান্তচন্দ্র জানিয়েছেন, কম বয়সে নীলরতন যখন এক হাসপাতালে কাজ করছেন তখন গভীর রাতে এক রোগী এলেন। পরীক্ষা করে বুঝলেন অবস্ট্রাকশন অব দ্য ইন্টারস্টেনেস, অস্ত্রোপচার ছাড়া গতি নেই। কিন্তু অত রাতে সার্জন পাওয়া যাবে না, তিনি মেডিসিনের চিকিৎসক, সার্জন নন, তবু অস্ত্র চিকিৎসা তিনি করতেন না, জানা কথা। সেদিন তবু নিজেই অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচিয়েছিলেন। প্রশান্তচন্দ্র বলেন, লোকচক্ষুর অন্তরালে থাকতে তিনি ভালোবাসতেন। সংসারের হাটে ঠেলাঠেলি তিনি করেননি, কখনো তাকে পরনিন্দা পরচর্চা করতে শুনিনি। তার সামনে কেউ তার সহকর্মী বা অন্য কারো নিন্দা করলে তিনি বিরক্ত হতেন, থামিয়ে দিতেন। প্রকৃত মহৎ মানুষের ভেতর যে গুণগুলি থাকা দরকার সেইগুলোই ছিল নীলরতনের মধ্যে। ডাক্তার বিধানচন্দ্র রায় যখন মেডিকেল কলেজ থেকে মেডিসিনের পরীক্ষা দেন তখন নীলরতন ছিলেন তার এক্সামিনার, পরীক্ষক। আজীবন তাদের অন্তরঙ্গ সম্পর্ক বজায় ছিল। নীলরতনকে গুরুর আসনে বসিয়েছিলেন বিধানচন্দ্র। স্মৃতিচারণায় কি জানাচ্ছেন, নীলরতন রোগী দেখার সময় তিনি বেশ কবার উপস্থিত ছিলেন। রোগীর পরিবারের লোকজনের সঙ্গে ধীর স্থির ও বিনয়ী ব্যবহার তাকে মুগ্ধ করেছিল। বিরক্ত হয়ে রোগীর বিস্তারিত ইতিহাস নেহা ও পুঙ্খানুপুঙ্খভাবে তাকে পরীক্ষা করা তার কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। নিজের 7 নম্বর শর্ট স্ট্রিটের বাড়িতে নীলরতন একটি ছোট্ট ক্লিনিক্যাল ল্যাবরেটরি করেছিলেন। জুনিয়র ডাক্তারদের সেখানে কাজ করার পরামর্শ দিতেন। অনেক কষ্টে বহু দামি দামি যন্ত্রপাতি কিনেছিলেন। দেশি বিদেশি মেডিকেল জার্নাল রাখতেন যাতে ছাত্ররা পড়তে পারে। ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র ভারতে প্রথম তিনিই ওই বাড়িতে বসিয়েছিলেন। 1915 সালে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নবজাতক মৃত্যু কমাতে তিনিই প্রথম দায়ীদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে দিয়েছিল ডক্টর অব দ্য সিভিল ল ডিগ্রি, আর এডিনবরা ইউনিভার্সিটি থেকে পেয়েছিলেন ডক্টরেট অফ লেজিসলেটিভ ল ডিগ্রি। 1918 সালে ব্রিটিশ সরকারের থেকে স্যার উপাধি, নাইটহুড পান। ভারতীয় সাংবাদিকতার জনক তথা প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল নীলরতনের। নীলরতন তার মেয়ে অরুন্ধতির সঙ্গে রামানন্দের ছেলে কেদারনাথের বিয়ে দিয়েছিলেন। রামানন্দের মেয়ে সীতাদেবীর স্মৃতিচারণে ছত্রে ছত্রে রয়েছে অসামান্য চিকিৎসক এবং অসাধারণ মানবিক এক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা আর মুগ্ধতা। 1908 খ্রিস্টাব্দে যখন বরাবরের মতো কলকাতায় চলে এলাম আমরা, তিনি বলছেন, তখনই তাকে ভালো করে চিনলাম। তিনি চিকিৎসা করলে অসুখ নাসেরই পারে না, এই ছিল আমাদের বাল্যকালের বিশ্বাস। কৈশোরে একবার দার্জিলিংয়ে গিয়ে নাছোড় জ্বরে পড়লেন। ডাক্তারবাবু শুধু সাবু আর বার্লি খেতে বলেন। তখন পারিবারিক পরিচিতির সূত্রে তাকে দেখতে এসেছেন নীলরতনের বড় বৌদি। তিনিই ডেকে আনলেন দেওরকে। রোগিনীর ভালো মন্দ খাবারের আবদার শুনে যায় চিকিৎসক সকলকে অবাক করে নিজেই কাঁচা মিটে আম পাঠিয়ে দিলেন। সীতা কি লিখছেন,
মাকে বলে দিলেন খুব বেশি চিনি দিয়ে কম্বল রেঁধে দিতে। আশ্চর্য, এই পথ্য পরিবর্তনে আমার জ্বর ছেড়ে গেল, আর এলো না। আর একবার রামানন্দের বড় ফোঁড়া হয়েছে। কাজে খুব ব্যস্ত ছিলেন বলে প্রথমে তাকে দেখতে আসতে পারেননি নীলরতন। অন্য চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন। ওটিতে যখন রোগীকে অজ্ঞান করার তোড়জোড় চলছে তখন ছুটতে ছুটতে উপস্থিত হলেন ডক্টর নীলরতন সরকার। পরীক্ষা করে রামানন্দকে টেবিল থেকে নামাতে বলে পরামর্শ দিলেন, ওষুধে সেরে যাবে। হলোও তাই। স্বদেশী মেডিকেল কলেজ ও 1 মাসে 1 লাখ। কী ব্যাপার? ব্রিটিশ আমলে মেডিকেল কলেজগুলোতে একছত্র প্রভাব ছিল বিদেশি চিকিৎসকদের। নীলরতন চেয়েছিলেন বাংলার বুকে স্বদেশী মেডিকেল কলেজ, যেখানে দেশীয় চিকিৎসকেরা পঠন পাঠনের দায়িত্ব নেবেন। সেই লক্ষ্যেই 1887 সালের 117 নম্বর বউবাজার স্ট্রিটের বাড়িতে ক্যালকাটা মেডিকেল স্কুল তৈরি হয়, মূলত চিকিৎসক রাধা গোবিন্দ করের চেষ্টায়, যার নামে আরজিকার মেডিকেল কলেজ। 1897-তে এই স্কুল উঠে যায় 298 আপার সার্কুলার রোডে, এখন নাম এসপিসি রোড। ইতিমধ্যে 1895 সালে 165 নম্বর বউবাজার স্ট্রিটে ভাড়া বাড়িতে কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন নীলরতন, সুরেশ সর্বাধিকারী সহ কয়েকজন। এটি ছিল ভারতের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। শিক্ষার মাধ্যম ছিল ইংরাজি। কিছুদিনের মধ্যে তার ঠিকানা হলো 294 আপার সার্কুলার রোডে। 1904 সালে ক্যালকাটা মেডিকেল স্কুল ও কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল মিলে একসাথে মিলে গেল ও স্থানান্তরিত হলো বেলগাছিয়ায়। 1916-র 5ই জুলাই এখানে তৈরি হলো কারমাইকেল মেডিকেল কলেজ, পরবর্তীকালে যা আরজিকার মেডিকেল কলেজ নামে পরিচিত হবে। যদিও কোনো কোনো ইতিহাসবিদের মতে 1919 সালে এই কলেজের নাম হয়েছিল কারমাইকেল, তার আগে 1916 থেকে 1919 পর্যন্ত এর নাম ছিল বেলগাছিয়া মেডিকেল কলেজ। তার আগে একটা গল্প রয়েছে। তৎকালীন ছোটলাট কারমাইকেল, সেই ছোটলাট লর্ড কারমাইকেল সঙ্গে দেখা করে নীলরতন জানালেন বাঙালি ছাত্রদের জন্য স্বদেশী মেডিকেল কলেজ বানাতে চান। স্বদেশী মেডিকেল কলেজ সরকারের অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দরকার। সাহেব ধুরন্ধর বললেন, আপনি চাইলে না বলি কি করে, তবে রাজকোষের অবস্থা ভালো নয়। 1 মাসের মধ্যে আপনি 1 লাখ টাকা জোগাড় করলে তবেই কলেজ হবে এবং আমি অনুমোদন দিয়ে দেবো। তখনকার 1 লাখ টাকা আজ প্রায় 10 কোটি। আবার বলি কথাটা, তখনকার দিনের 1 লাখ টাকা আজ প্রায় 10 কোটি। স্নায়ুযুদ্ধে বাঙালি চিকিৎসক টললেন না। সাহেবের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ নিলেন। দুরন্ত পসার তার, শহরের তাবর তাবর ধনী রুগী তার, সবাই সাহায্য করলেন। বন্ধু রবীন্দ্রনাথ অভিজাত মহলে নিজের প্রভাব কাজে লাগিয়ে অনেক টাকা তুললেন। নীলরতন বাকিটা ধার করলেন বন্ধুদের থেকে। সময়সীমার শেষ হতে আর কিছুক্ষণ দেরি। সেই বিকেলেই, সময়সীমার শেষ হওয়ার বিকেলে, টাকার থলি হাতে বাঙালি ডাক্তারকে ঢুকতে দেখে সাহেব স্তম্ভিত। কোনো মতে নিজেকে সামলে প্রস্তাবিত কলেজের নাম জিজ্ঞেস করলেন। নীলরতন হেসে উত্তর দিলেন, কেন আপনার নামে কারমাইকেল মেডিকেল কলেজ? কারণ তিনি জানতেন স্বদেশী নাম হলে পদে পদে বাধা আসবে, বড়লাটের নামে হলে মুহূর্তে সব অনুমোদন মিলবে। সেটাই হলো। স্বদেশী আন্দোলনের ঢেউয়ে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরির দাবি উঠল। নীলরতন নিজে সেই আন্দোলনের শরিক। তারই চেষ্টায় তার এক ধনী রোগী তারকনাথ পালিতের সার্কুলার রোডের জমিতে 1906 সালে জন্ম নিল বেঙ্গল টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। পরবর্তীকালে এটি যাদবপুরে স্থানান্তরিত হয় ও ইঞ্জিনিয়ারিং কলেজের রূপ নেয়। কলকাতায় যক্ষ্মা হাসপাতালের জন্য 1923 সালে ক্যালকাটা মেডিকেল এইড সোসাইটি তৈরি হয়। তার সভাপতি ছিলেন নীলরতন এবং অবৈতনিক সম্পাদক ডাক্তার কুমুদ শঙ্কর রায়। তাদের আগ্রহে 1928 সালে গড়ে ওঠে কলকাতার প্রথম যক্ষ্মা হাসপাতাল। 1884 সালে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। 1888 সালে বিয়ে করেন ব্রাহ্ম নেতা গিরিশচন্দ্র মজুমদারের মেয়ে নির্মলা দেবীকে। ভাগ্নে প্রশান্তচন্দ্র মহালানবিসের লেখায় পাওয়া যায়, আর্থিক উন্নতির সঙ্গে বনস্পতির ন্যায় তিনি এমন এক বৃহৎ নীড় রচনা করেছিলেন যেখানে নিকট থেকে দূরতম আত্মীয় পরিজন বন্ধুবান্ধবরা এসে আশ্রয় লাভ করেছেন। 6 ভাই বোনের মধ্যে 6 ভাই বোনের ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ছিল তার বিশাল পরিবার। প্রশান্তচন্দ্র মানুষ হয়েছেন মামা বাড়িতেই। তার সময় ভাই বোন মিলিয়ে এক বাড়িতে ছিলেন 30 জন। এদের সকলকে তিনি ঘিরে রেখেছিলেন তার ভালোবাসা দিয়ে। হ্যারিসন রোডের বাড়ি সবসময় অতিথিতে ভরে থাকত।
বাড়ির কারো রোগ হলে নিজের হাতে সেবা করতেন। ছোঁয়াচে রোগের রোগীকেও বাড়িতে এনে রাখতে তিনি দ্বিধা করেননি। একবার এক বিদেশি ভদ্রলোকের স্ত্রীর টাইফয়েড হলো, হ্যারিসন রোডের বাড়িতে রেখে তার চিকিৎসা করলেন। ভদ্রমহিলার মৃত্যু হলে সৎকারের ব্যবস্থাও তিনি করেছিলেন। সারা দিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে আগে নিজের হাতে অসুস্থ স্ত্রীকে খাইয়েছেন, পোষা ময়না পাখিকে খাইয়েছেন, তারপরে নিজে খেয়েছেন। তার মেয়ে নলিনী দেবীর লেখা থেকেও জানা যায় ভোর 3-4টের সময়ও দেখতেন ঘরে আলো জেলে বাবা পড়ছেন। বিছানায় থাকতো প্রচুর বই আর দাগ দেওয়ার জন্য লাল নীল পেন্সিল। নিজের জন্য খরচ বলতে ছিল বই কেনা। সারা সকাল রোগী দেখে বেলা 2টোর সময় ফিরেছেন, খেতেন খুব কম। 10 মিনিট বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়তেন। ছুটিতে বাইরে গিয়ে চুটিয়ে আনন্দ করতেন। সবচেয়ে বেশি যাওয়া হতো কোথায়? দার্জিলিংয়ে। সেখানে শখ করে বাড়ি বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন গ্লেন ইডেন। সেখানে লা খিচুড়ি নামে বিশেষ খিচুড়ি রাখতেন। রান্না করতেও খুব ভালোবাসতেন। ভোরে উঠে হাঁটতে বেরোতেন। প্রায় দেখা যেত মিস্ত্রি ডেকে চৌকি তৈরি করছেন যাতে দার্জিলিংয়ের বাড়িতে আরও বেশি লোক আসতে পারে। এত লোক বাড়িতে নেমন্তন্ন করতেন যে নিজেই প্রায় ক্যাম্প খাট পেতে বাইরের ঘরে শুতে হতো। একবার জানতে পারলেন প্রেসিডেন্সি কলেজের গণিতের অধ্যাপক কিউলিস সাহেব দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে আছেন, থাকার জায়গা পাননি। তাকে তিনি নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। তার বড় ছেলে ছোটবেলায় মারা যান। তারপর থেকে প্রতি বছর মাঘোৎসবে মন্দিরে এসে ছোটদের প্রত্যেককে একটি করে লাল গোলাপ দিতেন আর পেট পুড়ে খাওয়াতেন। ছেলে মেয়ে নাতি নাতনিরা ছিল তার পান। জোড়াসাঁকোর বিচিত্রা ক্লাব তার সাহিত্য সভায় প্রায় মেয়েদের নিয়ে যোগ দিতেন। বন্ধু চিকিৎসক বিএল চৌধুরীর মেয়ে লীলামঞ্জরির বয়স যখন 1 তখন তাকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, যা প্রবাসী পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যায় 1350 সালে প্রকাশিত হয়। আত্মার আত্মীয়তা ছিল দুজনের। কে? রবি ঠাকুরের কথা বলছি। কবিতাকে স্নেহ ভরে ডাকতেন নীলু নামে। তাকে উৎসর্গ করেছিলেন সেঁজুতি কাব্যগ্রন্থ। নিয়মিত কবিকে পরীক্ষা করা, বিদেশ যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা, টাউন হলে কবির বক্তৃতার আগে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মঞ্চে অপেক্ষা করা, সব দায়িত্বে নীলরতন। তার দার্জিলিংয়ের বাড়িতে যেতেন রবীন্দ্রনাথ। সেখানে কবির লেখাপড়ার ঘর তৈরি করা, কবিপুত্র রথীন্দ্রনাথের জন্য বাড়ির বারান্দা কাঁচ দিয়ে ঢেকে কাঠের কাজের ওয়ার্কশপ, প্রতিমা দেবীর ছবি আঁকা স্টুডিও সব আয়োজন করেছিলেন নীলরতন। শেষ বয়সে রবীন্দ্রনাথ প্রোস্টেট গ্রন্থির সমস্যায় কষ্ট পাচ্ছিলেন। নীলরতন ও বিধানচন্দ্র রায়ের পরামর্শে তাকে কলকাতায় আনা হলো। বিধানচন্দ্র, চিকিৎসক ইন্দুভূষণ বসু, ললিতমোহন বন্দ্যোপাধ্যায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন। তাতে সায় ছিল না নীলরতনের। বলেছিলেন, একটা কথা মনে রেখো, রোগী অন্য কোনো লোক নয়, এ রোগীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তার গায়ে হাত দেওয়া মানে ছুরি কাঁচি চালানো, এটা কিন্তু খুব একটা ভালোভাবে কবি নেবেন না। কিন্তু শোনেননি তার কথা, তবু অস্ত্রোপচার হলো। শেষ সময় নীলরতনকে যখন ডেকে আনা হলো তখন কিছু করার নেই। প্রশান্তচন্দ্রের লেখায় পাওয়া যায় তখন আর সময় নেই। সব্যসাচীর হাত থেকে তখন গান্ডীব খসে পড়েছে। 2 চোখ তার জলে ভরে এলো। 1905 সালে, শেষ কথা বলি, স্বদেশী আন্দোলনে তিনি ঝাঁপিয়েছিলেন। 1919 সালে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ান, কিন্তু কংগ্রেসের নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমৃত্যু বজায় ছিল। স্বদেশী শিল্প বিস্তারের ভাবনায় সাবান তৈরির ব্যবসা, চা ও চামড়ার ব্যবসা খুলেছিলেন। তবে ব্যবসায়ী তিনি কোনোদিনই ছিলেন না। ফলে জগদীশচন্দ্র বসুর বাবা ভগবানচন্দ্র বসু ও রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মতো প্রভূত লোকসান হয়েছিল তার। দেনার দায়ে সাদের বসত বাড়ি বিক্রি করতে হয়, তাতেও আক্ষেপ ছিল না। বলেছিলেন, কাজ তো আরম্ভ করা গেল, ফল আজ নয় কাল পাওয়া যাবে। টাকা করি সমুদ্রের ঢেউয়ের মতো, আসে আর চলে যায়, গেলে কোনো দুঃখ নেই। উত্তরবঙ্গে রাঙামাটি চা বাগান অধিগ্রহণ করেছিলেন। 1910 সালে লিডস বিশ্ববিদ্যালয়ের এক বাঙালি লেদার টেকনোলজিস্টের সাহায্যে কলকাতায় ট্যানারি চালু করেন। কি না করেছেন মানুষটা। 1941 সালে ট্যানারির দায়িত্ব নেন তার এক জামাই, কে? সুধীর কুমার সেন। 92 আপার সার্কুলার রোডে কালী কৃষ্ণ ঠাকুরের বাগান বাড়িতে 1906 সালে সাবান কারখানা চালু হয়েছিল। সেখানে বিজয়া সাবান তৈরি হতো। 1906 সালের 25 অক্টোবর রবীন্দ্রনাথ তার ছোট মেয়ে মীরা দেবীকে লিখছেন, বেলার জন্য 1 বাক্স বিজয়া সাবান পাঠাচ্ছি। কলকাতায় ডাক্তার নীলরতন সরকার সাবানের কারখানা খুলেছেন, সেই সাবান তৈরি হয়েছে। জগদীশচন্দ্র বসু বলেন, এই সাবান খুব ভালো।
1939 সালের আগস্টে স্ত্রী নির্মলা দেবীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নীলরতন। পরের বছর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বিছানায় শুয়ে চিকিৎসকদের নিজের পরামর্শ নিজেই দিতেন, বলতেন বাঘের থাবা এবার ছুঁয়ে গেল, একটু সুস্থ হলেই তার ইচ্ছেতেই বিধানচন্দ্র রায় তাকে সঙ্গে করে পুরী নিয়ে যান। কলকাতায় ফিরে কিছুদিন ভালো ছিলেন। 1942 সালে কলকাতায় জাপানি বোমার আতঙ্কের জন্য তাকে গিরিডিতে তার মাজলাকুঠি নামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার রক্তচাপের সমস্যা বাড়ল। প্রশান্তচন্দ্রের কথায় জানা যায় মৃত্যুর কিছুদিন আগে তাকে বলেছিলেন বড় একা লাগে। 1943 সালের 18ই মে শুক্লা চতুর্দশীর দুপুরে অবসান হলো তার জীবনের। উশ্রী নদী তীরে বালির উপরে চিতা সাজানো হলো। শেষ দৃশ্য লেখা হলো এক মহাপ্রয়াণের। শেষ করলাম। আর কথা বলা নয়, ডাক্তার সমাজের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে পৃথিবী বিখ্যাতই বলি, ভারত বিখ্যাত তো বটেই, এমন একজন মানুষকে প্রণাম জানিয়ে শেষ করছি গল্প সারের আসর।